আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফজর হবে না কাজা লাইভ ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকের ক্লাসে থাকবে এবং আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ পরীক্ষা যারা দিব তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রাইমারি অ্যাডভান্স পরীক্ষা যারা মানে সামনে যাদের পরীক্ষা আমাদের সার্কুলার আসবে এটাও হবে। বক্সে সাউন্ড আসে। কেমন আছেন সবাই, একটু কমেন্টে জানান। আসসালামু আলাইকুম, সবাই হবে না কাজা। কেমন আছে সবাই? দুইজন মাত্র জয়েন্ট। আচ্ছা, আস্তে আস্তে আমরা সবাই জয়েন করে ফেলি। শফিক আল আমিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের আজকে কিন্তু খুব চমৎকার চমৎকার জিনিসগুলো রেখেছি যেগুলো আপনাদের কাজে লাগবে এবং সকল নিবন্ধন পরীক্ষা বলেন, আমাদের 10 থেকে 20তম গ্রেড জব পরীক্ষাগুলো বলেন, এগুলো সব ক্ষেত্রে লাগবে। পিএসসির যে নন কাটার পরীক্ষাগুলো হয় সেগুলোতে লাগবে। এক কথা সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই টপিকগুলো। বাংলা থেকে আসা গুরুত্বপূর্ণ সব টপিকগুলোই কিন্তু আমি এখানে রেখেছি। এখানে ব্যাকরণ আপনারা পাবেন, এর ভিতরে সাহিত্য পাবেন, সবগুলো এখানে দেওয়া হয়েছে যাতে আপনি সবগুলোই উত্তর করতে পারেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম তাবাসসুম মারিয়া আতিকুল ইসলাম অরণ্য, ভেরি গুড ভেরি গুড। আমরা উত্তরগুলো বলবো। একটু বলে ফেলি আমরা। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? একটু বলেন। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস? বলতে পারবো? হ্যাঁ, সুখ সাগর একজনে বলে দিয়েছে। সুখ সাগর, আসলে এটা সুখ সাগর। সবাই একটু শেয়ার করে দেন, লাইভ ক্লাসটা একটু শেয়ার করবেন। এখন দেখেন এখানে রূপক কর্মধারয় সমাস চেনার উপায় কি? আপনি যদি চেনার উপায়টা জানেন তাহলে আপনি অবশ্যই এটা বলতে পারবেন। এটা চেনার উপায়, এটা চেনার উপায়, এটা চেনার উপায় হলো পূর্বপদে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন। পূর্বপদ কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, আর কোনো কাজ নাই। এখন তুমি দেখো আমি পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হয় কিনা। বিড়াল, এই বিড়াল কি চোখ দিয়ে দেখা যায়? এই বিড়াল হলো পূর্বপদ, তপস্বী পরপদ। আমি বলছি শুধু পূর্বটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে সেটা 100% রূপক কর্মধারয়। বিড়াল তো চোখ দিয়ে দেখা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেটা চোখ দিয়ে দেখা যাবে না, টাচ করা যাবে না, জাস্ট ফিলিংস। তো এটা যেহেতু দেখা যায় তাহলে এটা রূপক কর্মধারয় হবে না। আচ্ছা, এখান থেকে সুখ আর একটা কি? সাগর। আচ্ছা, সুখ কি চোখ দিয়ে দেখা যায়? অনেকে আমরা মনে করি একটা মানুষ হাসি খুশি আছে, চিল মারতেছে, তার মানে চিল করতেছে, তার মানে আমার মনে হয় অনেক সুখ। আসলে এটা কিন্তু না। এই সুখ কিন্তু আসলে চোখ দিয়ে দেখা যায় না। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সুতরাং উত্তরটা হবে সুখ সাগর। উত্তরটা কি হবে? সুখ সাগর। সুখ সাগর লিখছে সবাই? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি। তাহলে সুখ সাগর হবে, আমরা পারলাম এটা। পরের প্রশ্নটা আমরা চলে যাই। পোষা বাগধাটি অর্থ কি? এই বাগধাটা অনেকবার পরীক্ষা আসে আমাদের। এটা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে আসছে। এটা পোষা, এই বাগধাটির অর্থ কি? পোষা, পোষা এই বাগধাটার অর্থ কি? সামান্য ব্যক্তি, না খুব অলস, নাকি চাটুকার, নাকি অত্যন্ত গরিব? গরিব লিখছে, আসলে গরিব না, স্পেলিং ভুল। অত্যন্ত গরিব। অত্যন্ত কি হবে? অত্যন্ত গরিব। তাহলে কি হবে? সামান্য ব্যক্তি, নাকি খুব অলস, নাকি চাটুকার, নাকি অত্যন্ত গরিব? হ্যাঁ, আমরা জানি সাপ পোষা এটা একটা বাগধারা। স্যার আপনি কি অসুস্থ? আমরা অল টাইম অসুস্থ থাকি, সুস্থ থাকি। এটা কি হবে? বা সাপ পোষা বাগধারার অর্থ হলো অত্যন্ত গরিব। অত্যন্ত কি? অত্যন্ত গরিব হবে। ওকে,
পরের প্রশ্নে আমরা চলে যাই, দেখি এখানে কি বলছে। বাংলাদেশের সাহিত্যের লোক সাহিত্য সংগ্রহকে, আমরা জানি লোক সাহিত্য থেকে বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন থাকেই, আর প্রাইমারি পরীক্ষা এটার সাথে খুবই রিলেটেড। লোক সাহিত্য, বাংলাদেশের সাহিত্যে লোক সাহিত্য সংগ্রহকে ডক্টর কাজী আব্দুল মান্নান, না এবারটা কখনোই কোনো ছিল না। ডক্টর আলাউদ্দিন আলাদা, না এবারটাও ছিল না। ডক্টর কাজী দীন মোহাম্মদ, না এ নিয়েও ছিল না। তাহলে কে? ডক্টর আশরাফ সিদ্দিকী। গুড, তাহলে লিখে রাখেন ডক্টর আশরাফ সিদ্দিকী, যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত লোকসাহিত্য গবেষক বা লোকসাহিত্য সংগ্রাহক। তার লোকসাহিত্য সংগ্রহ বা লোকসাহিত্য গবেষককে ডক্টর আশরাফ সিদ্দিকী। লিখেছেন তো সবাই? ওকে, আমরা ক্লাস করতে থাকবো সবাই, পাশাপাশি খাবার যেন মিস না হয়, কারো খাবার যদি মিস না হয়। আমরা সেরি কিন্তু খেয়ে ফেলবো আর পাশাপাশি ক্লাসটা করব। আর আপনারা যদি নিয়মিত অংশগ্রহণ না করেন, এই যে শেষের দিকে রোজা, কিন্তু আপনার পড়াশোনা ঢিল দিয়ে ফেলাইছেন, হ্যাঁ? অনেকের শরীরে প্রেম একদম শেষ। মুষলধারে বৃষ্টি পড়ছে, বাক্যে বৃষ্টি কোন কারকে, কোন বিভক্তি? মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখো এখানে দাগ দেওয়া আছে কোথায়? বৃষ্টির নিচে, এখানে কিন্তু দাগ দেওয়া। আমি বলছি কারক নির্ণয়ের কথা, যেখানে দাগ দেওয়া থাকবে এরপর একটা ভার্ব খুঁজবো। এখানে ভার্ব কোনটা? পড়ছে, পড়ছে এটা হলো ভার্ব বা ক্রিয়াপদ। এখন আমরা দেখবো এটা কর্তাকারক হয় কিনা। যদি কর্তাকারক হয় তাহলে টিক মারবো, যদি কর্তাকারক না হয় দেন আমরা চলে যাব কর্মকারকে। তো দেখি প্রথমে কর্তাকারক হয় কিনা। কর্তাকারক চেনার উপায় হলো এই সাবজেক্টটা নিজে ভার্বের কাজ করবে। সাবজেক্ট কি করবে? ও নিজে ভার্বের কাজ করবে, হোক সে ব্যক্তি, বস্তু, প্রাণী, যাই হোক। দেখো এখানে বৃষ্টি পড়ছে, এখানে পড়ার কাজটা কি বৃষ্টি নিজে করছে? হ্যাঁ, এখানে পড়ার কাজটা কিন্তু বৃষ্টি নিজেই করছে, সুতরাং 100% কর্তাকারক। আর কোনো না, এটা 100% কর্তাকারক, কোনো বিভক্তি নাই, তার মানে কর্তায় শূন্য। এখানে আছে কর্তায় শূন্য, এই যে কর্তাকারকের শূন্য বিভক্তি। উত্তরটি কি হবে? কর্তাকারকের শূন্য। দ্রুত লেখো, লিখছেন সবাই? কর্তায় কি? শূন্য, কর্তায় শূন্য, দ্রুত লিখতে হবে, ঝটফট ঝটফট ঝটফট। ভেরি গুড। আমাদের পরের প্রশ্নটা পড়ে যায় 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। দেখো, লোকটি দরিদ্র কিন্তু সৎ। এই বাক্যে কিন্তু হলো কি? বিয়োজক অব্যয়, সংযোজক অব্যয়, নাকি সংকোচক অব্যয়, নাকি বিস্ময় সূচক অব্যয়? এই বিস্ময় সূচক এটা তো হবেই না, ওটা কাট দাও। এখন দেখো হয় কি? বিয়োজক, সংযোজক, হলো কি সংকোচক অব্যয়। তা লোকটি দরিদ্র কিন্তু সৎ, এটা কি বলতো? লোকটি দরিদ্র কিন্তু সৎ, এটা কি হবে? দ্রুত বলো। লোকটা দরিদ্র কিন্তু সৎ, এই বাক্যে কিন্তু কি? বিয়োজক অব্যয়। বিয়োজক মানে এখানে কিন্তু মাইনাস হয়েছে। লোকটা দরিদ্র কিন্তু সৎ, এটা কি সংযোজক হয়েছে নাকি সংকোচক হয়েছে? দ্রুত বলো। আপনারা কিন্তু ক্লাসটা কিন্তু করতেছেন না, একটু দ্রুত। আমি কিন্তু নিজেও শেয়ার করতে ভুলে গেছি। আল্লাহ, এইটা বাক্যটা কিন্তু অনেক সময় আসে যে এটি কোন ধরনের বাক্য, এটি সরল বাক্য, জটিল বাক্য, নাকি যৌগিক বাক্য, এরকমও কিন্তু আসে। এটি সরল নাকি যৌগিক নাকি জটিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এটা খেয়াল রাখতে হবে। আপনারা সবাই আলামিন খান আফরোজা, স্যার সংকোচক অব্যয়, সংযোজক অব্যয়, আসসালাম ও এবং আর সংযোজক অব্যয়, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। সংযোজক বলেন, সবাই বলতেছে সংযোজক, এটা কি সংযোজক করছে? লোকটা দরিদ্র কিন্তু সৎ। শোনেন, এই যে সংযোজক অব্যয় তো 3টা মনে রাখবেন শুধু, ও এবং আর। এই 3টা দিয়ে যদি কোনো বাক্য পরীক্ষায় আসে তাহলে 100% কি এটা সংযোজক অব্যয়। যেমন তুমি আর আমি ঘুরতে যাব, এখানে তুমি ও আমি ভিতরে সংযোগ করছে, ও এবং আর, এখানে তো কিন্তু আছে, তাহলে তো এটা কখনোই হবে না, ওরা বাদ দাও। তোমরা তো শুধু চিল্লাইতেছো সংযোজক, সংযোজক করলো কোথায়? তোমাদের মাথায় কাজ করে? পছন্দ খাব আজকেও, এটা কোনো কাজ করলো কো? এখানে সংযোজক অব্যয় তো হবেই না, কারণ সংযোজক অব্যয় 3টা মনে রাখবা, ও এবং আর, এই 3টা দেয়া যদি কোনো বাক্য গঠিত হয় তাহলে সেটা সংযোজক অব্যয়, তো 2টা কাট দিলাম। এবার দেখো বিয়োজক অব্যয়, এখন এখান থেকে কোনো কিছু মাইনাস বোঝাচ্ছে? বিয়োজক অব্যয় এটা কি কোনো মাইনাস বোঝাচ্ছে? দেখো বিয়োজক অব্যয় কোনো কিছু মাইনাস বোঝাচ্ছে? বলেন, যেমন আমি চা কিংবা কফি খাবো, আমি তোমাকে অথবা তোমার ছোট বোনকে বিয়ে করব, এগুলোকে বলে বিয়োজক। তাহলে এটা হবে, উত্তর হবে সংকোচক অব্যয়। এই সংকোচক অব্যয় চেনার উপায় হলো কিন্তু, তবু, অথচ। এই যে মনে রাখো, কিন্তু, তবু, অথচ, এই 3টা দেওয়া যদি থাকে, কিন্তু, তবু, অথচ দিয়ে যদি কোনো বাক্য পরীক্ষা আসে তাহলে সেটা সংকোচক অব্যয় হবে। কি হবে?
সংকোচক অব্যয় হবে, মনে থাকবে তো? তাহলে এখানে বলছে কিন্তু তবু অথচ, এই তিনটা দ্বারা যদি কোনো বাক্য আপনার পরীক্ষা দিয়ে দেয় তাহলে আমাদের কি হবে? সংকোচক অব্যয়। তোমার জন্য অপেক্ষা করলাম তবু তুমি এলে না, ঠিক আছে না? অনেক কষ্ট করেছি অথচ তোমাকে পেলাম না, এগুলো কি? সংকোচক অব্যয়। কিন্তু তবু অথচ, কিন্তু তবু অথচ মাথায় থাকে জানো? এটা দেখো, অন্বেষণ, অন্বেষণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সহজ একটা নিয়ম শিখিয়ে দিই। কোন বর্ণের নিচে যদি বফলা থাকে, এই একটা বফলা, কোন বর্ণের নিচে যদি এই যে বফলা থাকে, তাই বফলা যদি থাকে তাহলে তার পরিবর্তে কি দিবা? রস্যকার বসাই দিবা। তাহলে এখানে অন্বেষণ, এই বফলা থাকলে কি করবা? রস্যকার বসাই দিবা। যেমন আমি একটা যদি উদাহরণ দেই, মনন্তর। দেখো এখানে নন নিচে বফলা আছে, তাহলে এটা কি হবে? ম, এই দন্ত নয়, এই বফলার পরিবর্তে কি দেবো? রস্যকার। মনু, এখানে কোনো আকার নাই, সুতরাং স্বরে অ দিয়ে দেব। মনু যোগ অন্তর, মনু কই থাকে? অন্তরে থাকে। তাহলে অন্বেষণ আসছে, এখানে কি আসছে? অ, নন নিচে বফলা, অন্বেষণ। তাহলে নন নিচে বফলা, তাহলে অনু, স্বরে অ, এই দন্ত ন, বফলা আছে এসে রস্যকার হয়ে যাবে। অনুযোগ এই একার আছে, স্বরে এ, মূর্ধন্য মূর্ধন্য। তো অনুযোগ এসব সমান অন্বেষণ। সহজ না নিয়মটা? ইনি জারিন শাহাদাত, ইনি জারিন শাহাদাত, দ্রুত দ্রুত মারুফা আক্তার, ফাহিমা, দ্রুত ফারজানা, পারুল, সালমা, রহমান, আকলিমা সরকার, দ্রুত। আচ্ছা, তাহলে আমরা লিখলাম তো অন্বেষণ, তা বুঝে গেলাম যে কোনো বর্ণের নিচে যদি বফলা থাকে তাহলে সেটা দীর্ঘইকার করে দিবা। আর একটা উদাহরণ যদি দিই, যদি আসে তন্নি, ত নয় নিচে বফলা দিবে তন্নি, তো নয় নিচে বফলা আছে ত, দন্ত ন, এই নয় নিচে বফলা রস্যকার, আর এই দীর্ঘইকার আছে, তুমি লিখে পারবা দীর্ঘ। অনুযোগ দীর্ঘ সমান তন্নি। তাহলে অন্বেষণ কি হবে? অনুযোগ এসন। অনুবারণ কিন্তু দন্ত নয়, এটা খেয়াল রাখবা, ওরা চালাক কিন্তু প্রশ্নকর্তা, এখানে মূর্ধন্য ন দিয়েছে, এই অনু এই অনু না, অনুবারণ কিন্তু দন্ত না। পরেরটা দেখি আবার, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে? বলতে পারবা? বাংলাদেশ, আমাদের কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে? 1974 সালে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়। ক্লিয়ার? 1974 সালে তাকে জাতীয় কবি, এবং 1976 সালে তাকে 21শে পদক দেওয়া হয়। এবং কাজী নজরুল ইসলামকে 21শে পদক দেওয়া হয় কত সালে? এবং 1976 সালে কিন্তু তাকে 21শে পদক দেওয়া হয়। 1974 সালে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়। ওকে, দ্রুত বলো। দ্রুত দ্রুত, এটা কি বলছে দেখো, এখানে কি বলছে যে ভাষার মূল কাজ কি? ব্যক্তির দক্ষতা উন্নয়ন, যোগাযোগ স্থাপন, কর্মদক্ষ। 100% যোগাযোগ স্থাপন। ভাষার মূল কাজ কি? যোগাযোগ স্থাপন। কারণ আমরা একটা ভাষার মাধ্যমে আরেকটা ভাষা কি করি? যোগাযোগ স্থাপন করি। কারক বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? জবার একটাই প্রবাদ উক্তি, সে কারক পারে না। তা সুতরাং কারক কিন্তু এটা অনেক বাজার ভাই রূপতত্ত্ব দেশে, রূপতত্ত্ব হবে না। তো জবার একটাই প্রবাদ উক্তি, সে কারক বুঝে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। 100% বাক্যতত্ত্ব। তা কারক ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্ব। এটা লিখে রাখো, একদম মুখস্থ করে ফেলো যে কারক ব্যাকরণে কোন অংশ আলোচিত? কারক ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত। তুমি দেখবা কারকের প্রত্যেকটা কিন্তু একটা বাক্য লিখে লিখে তার নিচে আইডেন্টিফাই করা হয়। এই জন্য মনে রাখবা যে কারক ব্যাকরণে বাক্যতত্ত্বে আলোচিত হয়। পরের প্রশ্ন যদি আমরা চলে যাই, যে কোনটি হাসান আজিজুল হকের রচনা নয় বলছে? তা হাসান আজিজুল হক এর রচনা নয় বলছে, যেহেতু নয় বলছে, জীবন ঘষে আগুন, এটা হাসান আজিজুল হক। আগুন পাখি, এটা তো 100% হাসান আজিজুল হক। নামহীন গতি, এটা হাসান আজিজুল। যোগাযোগ, এটা হলো, এটা হবে না, এটা হলো আমাদের যোগাযোগ। কার যোগাযোগ? হলো আমাদের রবি ঠাকুরের বিখ্যাত একটা গ্রন্থ। হাসান আজিজুল হকের রচনা নয়, উত্তরটা হবে যোগাযোগ। যোগাযোগ মানে। পরেরটা দেখি আমরা, যদি পরের প্রশ্ন দেখি, ভারত সরকার কাকে পদ্মভূষণ উপাধি ভূষিত করে? আমরা জানি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে ভারত সরকার কি দিয়েছিল? তাকে 1960 সালে তাকে পদ্মভূষণ উপাধি ঘোষণা করা হয়। কত কে ভারত সরকার পদ্মভূষণ উপাধি দেয়? কে? আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে ভারত সরকার পদ্মভূষণ উপাধি দান করেন। আমরা পরের প্রশ্নটা যদি চলে যাই, বাংলা ভাষার স্বরধ্বনি মূল, এখানে কি বলছে? বাংলা ভাষার স্বরধ্বনি মূল কয়টি? বাংলা ভাষার স্বরধ্বনি মূল কয়টি? দেখো, বাংলা ভাষার স্বরধ্বনি মূল কয়টি? 7টি, 9টি, 10টি, 11টি। স্বরধ্বনি মূল হলো 7টি। বাংলা ভাষার স্বরধ্বনি মূল কয়টি? 100% 7টি। সে 7টি, এই যে অ, আ, ই, উ, এ, ও, আর একটা কি আ, এই 7টি হলো বাংলা স্বরধ্বনি মূল। ওকে, তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নটা দেখি আমরা, কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয় বলেছে? ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় মানে কি? এটা নয় বলছে, নয়।
তাই তো ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় চেনার উপায় হলো পরস্পর জায়গা বদল হবে। অর্থাৎ শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। পরস্পর কি করবে? পরস্পর জায়গা বদল করবে। পরস্পর জায়গা বদল করবে। যেমন আমরা যদি বলি ন ক শাকাশা নকশা, তো এই ন ঠিক থাকবে, কিন্তু দেখবা তালা বসা মাঝখানে ঢুকে পড়বে, কটা শেষে চলে যাবে। তো এখানে এরকম ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় কি আছে? পিশাস, হ্যাঁ এটাও ধ্বনি বিপর্যয়। রিক্সা, এটাও ধ্বনি বিপর্যয়। লাভ ফাল, এটাও। তাহলে হবে রাইত। তা রাত থেকে রাইত, এটা রাতি রাইত, এটা হলো অপিনিহিতের উদাহরণ। মনে থাকবে? এটা হলো অপিনিহিতের উদাহরণ 100%। হ্যাঁ, তাহলে এটা কি হবে? কোনটি ধ্বনি বিপর্যয় উদাহরণ নয়, কোনটা হবে এটা। আর বাকি তিনটা কিন্তু ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়ের উদাহরণ। ব্রজবুলি ভাষার ব্যবহার কোথায় দেখা যায়? আমরা জানি ব্রজবুলির ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন মিথিলার কবি বিদ্যাপতি। তাহলে ব্রজবুলি ভাষার ব্যবহার কোথায় দেখা যায়? পদ্মাবতী না, ভানুসিংহের পদাবলী। রামায়ণ ইসুজ্জুলেখা না, এটা হলো ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, হবে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। কারণ আধুনিক যুগে এই ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। মনে থাকে জানো, তার পদাবলীর নাম হলো ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী 100% কোনটা হবে? এটা, যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটাই কিন্তু রবি ঠাকুর লিখেছেন। পরের প্রশ্ন দেখে নীর শব্দের অর্থ কি? নদীকে নীর, নীর নীর শব্দের অর্থ পাখির বাসা আছে, নীর শব্দের অর্থ পানি আছে, নীরবতা, নিরালা, অবশ্যই এটা পানি। এই নস্কে নি ডয়বিন্দু র না, কিন্তু এটা হলো বয়বিন্দু রা। তাই নস্কে নি বয়বিন্দু নীর শব্দের অর্থ হলো পানি, ওয়াটার, ওয়াটার, ওয়াটার। আচ্ছা দেখি আমাদের প্রাচী শব্দের বিপরীত শব্দ কেমনি? প্রাচী, প্রাচী, প্রাচী। এখন দেখুন প্রতীচী, প্রতীচী প্রতীচী বানান দুইটাই দিচ্ছে, এটাও প্রতীচী, এটাও প্রতীচী। দূর বেটা, বানান ভুল করছ বেটা, প্রতীচী। তাহলে প্রতীচী, তাহলে প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রতীচী। আমাদের পরে প্রশ্ন দেখি বাতায়ন শব্দের অর্থ কি? প্রশ্ন অনেকবার চাকরি পরীক্ষা, বিভিন্ন জব পরীক্ষা আসছে। বাতায়ন শব্দের অর্থ কি? দরজা, জানালা, বাড়ি, সিঁড়ি। সিঁড়ি হবে না, বাড়ি হবে না, জানালা হবে না, এটা 100% দরজা। কি হবে? ও পানি পান করতে ভুলে গেছি রে, ঠিক কথাই তো কইছে। এই পানি পান করে সময় প্রায় শেষ হয়ে গেছে, তাই তো। বাতায়ন শব্দ অর্থ কি? দরজা, 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 দরজা। ওরে পাখির বাসা কোথা থেকে আসলো? বসা দেখো, পিত্রানুমতি সন্ধি বিচ্ছেদ কি? কোন বর্ণের নিচে যদি এরকম রফলা থাকে তাহলে সেটা রিকার হয়ে যায়। তা পিতৃ হলো পিতৃ যোগ অনুমতি, পিতৃ যোগ অনুমতি সমান সমান পিতৃ অনুমতি। তা পিতৃ যোগ অনুমতি সমান সমান পিতৃ অনুমতি, পিতৃ যোগ অনুমতি সমান সমান পিতৃ অনুমতি। পরেরটা দেখি নদীতে জোয়ার এখন, বাক্যে নদীতে কোন কারক? নদীতে জোয়ার, নদী একটা প্লেস, নদী একটা কি? স্টপ, স্থান বোঝায়। স্থান কি অধিকরণ কারক আছে? আছে। মূল শব্দ নদী, তাহলে অধিকরণের সপ্তমী, এ অ তে এতে অধিকরণের সপ্তমী। মনে থাকবে তো? বাতায়ন অর্থ জানালা, আমি কি দরজা দিছি? বাতায়ন অর্থ জানালা, আমি কি দরজা দিছি? কি কইছিলাম খেয়াল নেই। আচ্ছা দ্রুত লেখো, দ্রুত লেখো। হ্যাঁ, বাতায়ন মানে জানালা, ওটা ভুল হয়েছে। বাতায়ন মানে জানালা, ওটা জানালায় টিক দিবা। বাতায়ন মানে জানালা, জানালায় টিক দিবা। আচ্ছা নদীতে জোয়ার এখন, নদী একটা স্থান, তাই না? স্থান তো অধিকরণ কারক। আচ্ছা এরপর একটা দেখি দৈন্য এর বিশেষণ রূপ কোনটি? দৈন্য, দৈন্য এর বিশেষণ রূপ কি? দৈন্য, দৈন্য এর বিশেষণ রূপ কি? দৈন্য, দৈন্যতা না, তা তো হবেই না। এটা কেটে দাও, এটা করে দাও। দৈন্যত্ব দিন, দিন দৈন্য, দৈন্যত্ব এটা হলো দিন, হবে দিন। পরেরটা দেখি কি কোন বানানটি শুদ্ধ? দেখুন সাহিত্য বানানটা অনেক সুন্দর, কিউট একটা বানান। দন্তাসা আকার এই তয় ত, সাহিত্য
শাসন। আর যদি সরস্বতী বানানটা আসে, এলো সরস্বতী, এখানে বফলা থাকবে, কিন্তু এখানে কোনো বফলা থাকবে না, এখানে বফলা থাকবে। তাহলে সাহিত্য শাসন, এই যে শেষেরটা সাহিত্য শাসন, একদম সেটা লিখছেন স্যার। বাতান মানে জানালা, হ্যাঁ বাতান মানে জানালা, বাতান মানে জানালা, লিখে রাখো বাতান মানে জানালা। এই যে বয়কাপা তাইকাতা অন্তছে, বাতায়ন অর্থ জানালা, বাতায়ন অর্থ জানালা, দ্রুত রাখো, বাতায়ন অর্থ জানালা। পরের প্রশ্নটা দেখি আমরা। কাউন্সিল মানে কি? কাউন্সিল এর বাংলা পরিভাষা কোনটি? উপদেষ্টা, বাণিজ্য দূত, পরামর্শক। ওটা হলো পরামর্শক। উত্তরটা হবে পরামর্শক। পরেরটা কি? আমাদের আজান ক্লাস শেষ প্রায়। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কি? চমৎকার একটা প্রশ্ন। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হলো গীতি কবিতা। উত্তরটা কি হবে? গীতি কবিতা। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হলো গীতি কবিতা। রাখা শেষ। আমাদের সময় এখন খুবই কম দেয়, এই জন্য আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? তো এখানে ভুবন বানানটা কিন্তু ভুল। ভুবন বানানটা হলো ভৈরস্বীকার ভূ, বদন্ত ভুবন। শূন্য বানানটাও ভুল। শূন্য বানানটা হলো এই দন্তসানে জফলা, এই দন্তনায় জফলা, শূন্য। ত্রিভুজ বানানটা ঠিক আছে, আর পূর্ণ বানানটাও ভুল। পূর্ণ বানান পরিষ্কার পু, দন্তনয় জফলা, এলো পূর্ণ। তা খেয়াল রাখো, তাহলে কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা? ত্রিভুজ বানান কিন্তু রস্যকর হবে। শূন্য বানানে তালবসা দীর্ঘ, দন্তনায় জফলা, শূন্য। ভুবন বানানে ভৈরস্বীকার ভূ, বানা ভুবন। আর পূর্ণ বানান পরিষ্কার পু, দন্তনয় জফলা। লেখা শেষ। লেখা শেষ তো? লিখতে পেরেছেন? এই বানান কটা শেখেন। বানান কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বানান। এই বানান কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা ভুবন ভান ভস্কর ভূ বর্ণা, এরকম আরো দু একটা বানান মনে রাখেন। স্বদেশী, এই স্বদেশী বানানটাও কিন্তু রস্যইকার। মূর্ধন্য বানান ময় দিকে মু, ধরে দন্তন্নয় জফলা। মূর্ধন্য বানান, স্বদেশী বানান, ভুবন বানান, শূন্য বানান, পূর্ণ বানান। লিখছেন? শ্রেণী বানান, এই শ্রে মূর্ধন্য নয় রস্যইকার, শ্রেণী বানান। লেখা শেষ। আমরা আর একটা প্রশ্ন দেখবো। দেখি আর একটা প্রশ্ন কি আছে আমাদের। সর্বশেষ প্রশ্ন একটা কি আসে? চর্যাপদ ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? আমরা সবাই জানি চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, তা প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি কিন্তু, আর এই বিদেশি করে এসব দরকার নাই, এগুলো দরকার নাই। আর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, তিনি হলেন চর্যাপদের আবিষ্কারক। তো চর্যাপদের আবিষ্কারক এবং প্রকাশক হলেন কে? তিনি হলেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এখানে বলছে চর্যাপদ ভাষাকে বাংলা ভাষায় প্রতিপন্ন করেছেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। লিখছেন এটা? দ্রুত লেখেন। লিখছেন? হ্যাঁ, আজান দিয়ে দিছি কিন্তু। তাহলে এটা হবে চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? উত্তরটা হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ক্লিয়ার? আমরা খুব দ্রুত এগিয়ে গেলাম। আজান দিয়ে দিছে। খেয়াল করেন, আমাদের এখানে অনেকগুলো এখন কিন্তু জব মেডিসিনের কোর্স চলমান আছে। আর আমাদের কোর্সে ভর্তি হলে, বিশেষ কোর্সে ভর্তি হলে কিন্তু বিশেষ লেকচারশিট ফ্রি। প্রাইমারি প্রধান শিক্ষক এগুলো কোর্সে ভর্তি হলো একদম হ্যান্ড নোট গুলো সব ফ্রি। আপনি 10 থেকে 20তম গ্রেডের কোর্সে ভর্তি হবেন, তাহলে অবশ্যই আপনি বইগুলো পাবেন ফ্রি। আর শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি হলো অবশ্যই আপনি ফ্রি পাবেন। শুধু ফ্রি পাবেন না, কেরিয়ার প্লাস বাংলা এই বইটা যদি কিনতে হয় আপনাকে 400 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। ওকে? আর কেরিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু আজকে চলে আসবে ইনশাল্লাহ। প্রেস থেকে চলে আসলে আপনারা সবাই কেরিয়ার প্লাস বইটা যারা অর্ডার করেছিলেন প্রি অর্ডার, তারা কিন্তু সবাই আসবে। দ্রুত মনে থাকবে। তা এখানে দেখো, এই যে বিসিএস ফাউন্ডেশন কোর্সে অনেকগুলা ক্লাস, অনেকগুলো পরীক্ষা, অনেকগুলো সাম্প্রতিক টেস্ট, পোস্ট বাংলা বিষয়ভিত্তিক পরীক্ষা। ঠিক আছে? তা বিসিএস কোর্স আপনি অনলাইনে যদি ঘরে বসে করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 4000 টাকা আপনাকে কিন্তু পে করতে হবে। প্রাইমারি সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক এই পরিস্থিতি কোর্স যদি করতেন, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই 2000 টাকা পে করতে হবে। আমাদেরকে 2000 টাকা পে করতে হবে। আপনি যদি 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নিতে চান, তাহলে আপনাকে পে করতে হবে 1650 টাকা পে করতে হবে। আপনি যদি শিক্ষক নিবন্ধন কোর্সের প্রস্তুতি নিতে চান, তাহলে সেক্ষেত্রেও আপনাকে 1250 টাকা পে করতে হবে। আর এ সকলের জন্য আমাদের যে হ্যান্ডনোট গুলো, এগুলো সবই ফ্রি পাবে না? সবই ফ্রি, একদম সব ফ্রি।
এখন বলে স্যার আমাদের হটলাইন নাম্বারটা কোনগুলো? হটলাইন নাম্বার আমাদের 01901519 501। এ হলো আমাদের হটলাইন নাম্বার। ক্লাসে না ঢুকতে ক্লাস শেষ। আপনারা এখন ইদানিং কি করেন জানেন? প্রথম দিক দিয়ে যখন রোজাটা শুরু হলো তখন সবাই কিন্তু ক্লাসে উপস্থিত ছিলেন, প্রায় 1200-1300 স্টুডেন্ট থাকতে সকালবেলা। কারণ খুব বুঝতে এখন যত দিন যাচ্ছে আপনারা অনেক একদম এমন সময় ঘুম থেকে ওঠেন, মনে করেন যে 10 মিনিট আগে 15 মিনিট আগে ঘুম থেকে ওঠেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি কয়টা খাওয়া দাওয়া শুরু করেন। এক্ষেত্রে ক্লাস করার সুযোগ আপনাদের হাতে থাকে না। হ্যাঁ, তা আমরা ওই ক্লাস আধা ঘন্টা নিতে পারি, আধা ঘন্টার ভিতরে যতক্ষণ পড়াতে পারি ততক্ষণই। তাও 25টা এমসিকিউ দিয়ে দিছি। হ্যাঁ, ঘুমের মধ্যে দৌড়াইছি, এই তো এরকমই। সহকারী মৌলবী সাবজেক্টিভ আছে স্যার, আমি আগে 19তম নিবন্ধনে ভর্তি হয়েছিলাম, এখন ইবতেদায়ী মৌলবী সাবজেক্টে ভর্তি হতে চাই স্যার। নিবন্ধন শুধুমাত্র বিষয়ভিত্তিক ভর্তি হলে কত টাকা লাগবে? বিষয়ভিত্তিক ভর্তি হতে গেলে নিবন্ধনে 1650 টাকা লাগবে। নিবন্ধনে বিষয়ভিত্তিক যদি ভর্তি হন, নিবন্ধন বিষয় ভিত্তিক যদি ভর্তি হন, তাই সেক্ষেত্রে আপনাকে 1650 টাকা পে করতে হবে, তাহলে হ্যান্ড নোট পাবেন। 1650 টাকা পে করতে হবে। বিষয়ভিত্তিক যদি ভর্তি হন তাহলে 1650 টাকা লাগবে। স্যার মৌলিক সাবজেক্টিভ বই কখন পাবো? যখন চাবা তখন পাবা। ববি মাত্র আসলাম, কেন আসলা? আসার দরকার নাই। হ্যাঁ, সরকারি মৌলিক সাবজেক্টিভ বই কখন পাবো? বললাম না, পাইয়ে যাবা না, সকালে ফোন দাও, পাইয়ে যাবা। আর কোনো স্যার কাল ক্লাস কেন নেন না? গতকাল ক্লাস নেই নাই। তোমাদের মতো আমারও তো একই অবস্থায়, ঘুমায় পড়ি, যখন ঘুমায় দেখি যে উঠে দেখি যে টাইম আছে মাত্র 10-15 মিনিট, তখন আর আমি নিজে খাবো নাকি আপনাদের ক্লাস নেব, এরকম হয় কিন্তু, বুঝছেন? কারণ আমরাও তো অনেক পরিশ্রম করি, সারাদিন অনেক পরিশ্রম করার পরে রাতে আবার ঘুমিয়ে পড়ি দেরিতে, তারপর উঠতে উঠতে আবার দেখি শরীরে প্রেম থাকে না। কখনো প্রেম থাকে, কখনো প্রেম থাকে না। আপনাদের শরীরটাও যেরকম আমার শরীরটাও সেরকম। তো যেদিন দেখি শরীরে একটু প্রেম আছে তখন আবার একটু তাড়াতাড়ি উঠতে পারি, আর যেদিন দেখি শরীরে প্রেম থাকে না, পরিশ্রম বেশি হয়ে যায়, সেই দিন আর আপনাদের ক্লাসটা নেওয়া হয় না। তো চেষ্টা করি কিন্তু যত শত ব্যস্ততার মাধ্যমে মানে থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করি আপনাদের ফ্রি ক্লাসগুলো নেওয়ার। ওকে 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 ওকে। আর যাদের কিন্তু অনেকের স্যার আছে লিঙ্ক অনেক লেটে পেয়েছে, হারে। আর এখানে যারা আছেন আমাদের, যারা আর্থিক সমস্যা যারা থাকবেন, তারা অবশ্যই আমাদের জব মেডিসিনের ফর্মটা পূরণ করে দিবেন, তাহলে আর্থিক সমস্যাটা আর ভুগবেন না। যারা অনেকে টাকা পয়সার জন্য ভর্তি হতে পারেন না, তাদের কিন্তু এই একটা অফুরন্ত সুযোগ। ক্লাস শেষ শামীমা আক্তার, ক্লাস শেষ, কি করবো কও? সমাজ বিজ্ঞানে ভর্তি হতে লাগবে 1650 টাকা। আচ্ছা, আপনারা যদি কোনো রুটিন না পান, কোনো সমস্যা থাকে, বই না পান, সেটার জন্য আপনারা হটলাইনে কল দিবেন। হ্যাঁ, আমাদের হটলাইন নাম্বার আছে একটা, শুনে যারা যদি কেউ যদি বই না পান, ক্লাসে লিঙ্ক না পান, কোনো প্রবলেমের জন্য একটা হটলাইন নাম্বার 019015195509, এটা আমাদের হটলাইন নাম্বার। যে কোনো অভিযোগ বা কোনো কিছু থাকলে সেটা আপনারা এই হটলাইনে কল দিবেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। ওকে, যাই হোক, এতক্ষণ যারা আমাদের সাথে কষ্ট করে ক্লাসটা করলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আজকের ক্লাসে। আল্লাহ হাফেজ।